ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। আজকে আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর এক্সাম অনুষ্ঠিত হয়েছে। সেখানটায় আমাদের 40টা প্রশ্ন ছিল। তো এই ভিডিওটিতে আমরা সেই 40টা প্রশ্ন এবং তার উত্তর আমরা দেখব। কিন্তু শুধুমাত্র প্রশ্ন উত্তরেই আমরা থেমে থাকবো না। আমরা পরবর্তী এক্সামের জন্য যদি এখান থেকে কিছু পাওয়া যায়, কিছু গুরুত্বপূর্ণ স্ট্যাটিকের কনসেপ্ট বা কিছু একটা, তাহলে সেগুলো কিন্তু আমরা দেখতে দেখতে যাব। তো অ্যাকচুয়ালি এটা আমাদের ডিপ অ্যানালিসিস করব। তো প্রথম প্রশ্ন কি ছিল? প্রথম প্রশ্ন ছিল ধিং এক্সপ্রেস কাকে বলা হয়? তো এটার অ্যান্সার অ্যাকচুয়ালি হিমা দাস হবে। কারণ হিমা দাস হচ্ছে তোমার আসামের ধিং বলে একটা জায়গা রয়েছে, সেই ধিং জায়গা থেকে সে কিন্তু আসছেন, মানে তিনি তার বাড়ি ওখানটায়, সেই জন্য তাকে ধিং এক্সপ্রেস বলা হয়। ঠিক যেমন বাড়ির কনসেপ্টে কিন্তু পিটি ওষাকে আবার পায়োলি এক্সপ্রেস বলা হয়। পায়োলি এক্সপ্রেস কেন বলা হয়? কারণ পিটি ওষার বাড়ি ছিল কেরালার পায়োলি বলে একটা জায়গায়। তা পিটি ওষা যদি কখনো স্ট্যাটিকে প্রশ্ন আসে ফার্দার এক্সামে, তাহলে আমরা বলবো পায়োলি এক্সপ্রেস, আর হিমা দাস হচ্ছে ধিং এক্সপ্রেস। 3 নম্বরে আসে দ্যুতি চাঁদ। তো দ্যুতি চাঁদ হচ্ছে এখন ইন্ডিয়ার ফাস্টেস্ট ওম্যান। তিনি 11.17 মানে 17 সেকেন্ডে তিনি কিন্তু 100 মিটার রেস কমপ্লিট করেছেন। তিনজনই স্প্রিন্টার। যদি হিমা দাস 400 মিটার দৌড়ায়। অঞ্জু ববি জর্জ, তিনি হলেন একজন লং জাম্পার। এই লং জাম্পার তিনি হচ্ছেন ফার্স্ট অ্যাথলিট যিনি ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন, দ্যাট ইজ কোন একটা মেডেল পেয়েছিলেন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2003-এ। তো পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে যে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম মেডেল কে পেয়েছেন, তাহলে অ্যান্সার করতে হবে আমাদের অঞ্জু ববি জর্জ। সেকেন্ড প্রশ্ন আমরা চলে আসছি এখন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে একটা রিজনিং এর প্রশ্ন, যেখানে আমি দেখেই বুঝতে পারছি যে প্রত্যেকের মধ্যে হচ্ছে +2 করে গ্যাপ রয়েছে, কিন্তু একমাত্র অপশন 3-তে +2 কিন্তু গ্যাপ নেই, কারণ এস আর টি এর মধ্যে +1 গ্যাপ আছে। তাহলে অবভিয়াসলি অ্যান্সার হচ্ছে আমাদের অপশন 3। পরের প্রশ্নটা অঙ্ক, সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। আমরা জানি যে আই ইজিক্যাল টু পি আর টি বাই 100, এটা হচ্ছে আমাদের ফর্মুলা হয়। এখানে আই এর মান, দ্যাট ইজ ইন্টারেস্টের মান বলেছে 160, আর এর মান বলেছে আমার 4, আর টি এর মান বলেছে 5 বাই নিচে 100। 5 4 20, 20 দিয়ে কাটলাম 5, তাহলে পি এর মান হচ্ছে 5 × 80, 800। তাহলে ডি হচ্ছে আমাদের অপশন। পরের প্রশ্নটা গ্লুকোমা। গ্লুকোমা হচ্ছে আয়ের একটা রোগ। তাহলে জন্ডিসের রোগ, মানে অ্যাকচুয়ালি আয়ের একটা রোগ, তার মানে কোন একটা অঙ্গ প্রত্যঙ্গের রোগের নাম বলছে। তাহলে জন্ডিসটা কার রোগ? জন্ডিস হচ্ছে লিভারের রোগ। আমরা জানি চোখ আমাদের হলুদ হয়ে যায়, বাথরুম হলুদ হয়ে যায়, এরকম জন্ডিসের কিন্তু সমস্যা রয়েছে। তো সেটা হচ্ছে কিডনির সমস্যার জন্য হয়, আখের রস ইত্যাদি খেতে বলে। তো অর্জুন অ্যাওয়ার্ড, অর্জুন অ্যাওয়ার্ড হচ্ছে ফিল্ডে, কোন ফিল্ডের সঙ্গে জড়িত? স্পোর্টসের সঙ্গে জড়িত। আমরা জানি যে অর্জুন অ্যাওয়ার্ড যেমন আছে, তেমনি তোমার ধ্যানচাঁদ, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড আছে, অ্যাওয়ার্ডের মধ্যে সব থেকে বড়, মানে স্পোর্টস এর মধ্যে সব থেকে বড় অ্যাওয়ার্ড। তারপরে তোমার দ্রোণাচার্য অ্যাওয়ার্ড আছে, যেখানটায় স্পোর্টসদের কোচিং ফিল্ডের সঙ্গে, কোচিং ফিল্ডে যারা জড়িত থাকে তাদেরকে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দেওয়া হয়। এরকম কিন্তু অনেক রকম অ্যাওয়ার্ড আছে। তো এটা হচ্ছে স্পোর্টস অ্যাওয়ার্ডের সঙ্গে রিলেটেড। পরের প্রশ্ন কি বলছে? ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার বাই হুইচ 5445 অ্যান্ড 9317 আর ডিভিজিবল। গ্রেটেস্ট নাম্বার বের করতে দিয়েছে, তার মানে আমরা এইচসিএফ বের করব। তো আমরা এক তো এরকম ভাবে করতে পারি যে 5445 আর 9317 করে ফ্যাক্টরাইজেশন প্রসেসে একটা একটা করে দেখলাম 2 দিয়ে যাচ্ছে কিনা, 3 দিয়ে যাচ্ছে কিনা, 4 দিয়ে, 5 দিয়ে, এরকম করে দেখতে দেখতে আস্তে আস্তে আসছি। কিন্তু এইরকম প্রসেসটা কেন ঠিক নয়? কারণ ধরো একটা প্রাইম নাম্বার দিয়ে যায়, লেটস সে 37 দিয়ে ভাগ যায়, তাহলে তুমি কি করে করবে? একটার পর একটা করতে করতে তোমার দিন চলে যাবে, তাহলে আমরা ছেড়ে আসবো। সেই জন্য আমরা এইচসিএফ করব লং ডিভিশন প্রসেসে, দ্যাট ইজ ডিভিশন মেথডে কিন্তু আমরা একটা এইচসিএফ করতে পারি, সেটাই এখানে করব। এর নিয়মটা কি? যে ছোট যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা দিয়ে বড় সংখ্যা যেটা রয়েছে সেটাকে ভাগ করো। তাহলে ভাগ করে দেখো, 5445 হলো, তাহলে 2 আর 7 4 11, 5 8, আর এখানে 6 হয়ে 3, তারপর 5445। এবার কি হচ্ছে, এই যে যেখানটাই ভাজকটা ছিল সেই ভাজকটাকে এবার ভাজ্যে পরিণত করেছি। আবার ভাগ করলাম, 1 দিয়ে যাচ্ছে, 3872, তাহলে 37, 9 দিয়ে করলে 5, এখানটা হচ্ছে তোমার 1, তাহলে কত আসছে দেখো 1573। সেটাকে আবার 387372 দিয়ে ভাগ করলাম, দেখছি আমি 2 দিয়ে ভাগ যাচ্ছে, কত আসছে দেখো 3 2 6, 14, আর 30 31, 6 6 12, 5 মানে 2, আর এখানটাতে আসছে তোমার 726। 726 দিয়ে ভাগ করি 1573 কে, 2 দিয়ে ভাগ চলে যাচ্ছে 52, 7 2 14, তাহলে 1 আর 2 121, 121কে দেখছি আমি 6 দিয়ে ভাগ চলে যাচ্ছে। তার মানে এই যে ভাগ করতে করতে একসময় মিলে গেল, তার মানে এই 121 যেটা রয়েছে সেটাই হচ্ছে এইচসিএফ। আর যদি দেখো যে ভাগ করতে করতে কোনো পায়ে গেল না, একদম 1 পর্যন্ত গেল, তাহলে এইচসিএফ 1 হবে। তো এটা হচ্ছে ডিভিশন প্রসেসে আমরা এইচসিএফ বের করার নিয়ম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সবসময় ফ্যাক্টরাইজেশনে কিন্তু করতে পারবে না। যখন বড় কোনো একটা প্রাইম নাম্বার, লেটস সে 53 দিয়ে ভাগ যাবে, তখন কি করে বের করবে? সেই জন্য কিন্তু এই নিয়মটা আমরা ভালোভাবে মনে রাখবো। পরের প্রশ্ন দেখি, কুইট ইন্ডিয়া মুভমেন্ট ওয়াজ লঞ্চড ইন হুইচ ইয়ার? আমরা জানি যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট কিন্তু লঞ্চ করা হয়েছিল 1942 এর 8 আগস্ট। সালটাও, দিনটাও কিন্তু ইম্পর্টেন্ট, 8ই আগস্ট
লঞ্চ করা হয়েছিল। গোয়া থেকে বোম্বেতে হয়েছিল। গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দান বলে একটা জায়গা ছিল, সেখান থেকে কিন্তু তোমার স্টার্ট হয়েছিল। সেটা হচ্ছে বোম্বেতে তৈরি ছিল, মানে মানে তোমার সিচুয়েটেড। তো এটার অ্যান্সার হচ্ছে 1942। আমরা জানি গান্ধীজি মেনলি মাস মুভমেন্ট তিনটে করেছিলেন। একটা নন কোঅপারেশন মুভমেন্ট 1919, একটা করেছিলেন তোমার সল্ট সত্যাগ্রহ 1930-তে, আর একটা 1942-তে কিন্তু কুইল্ড ইন্ডিয়া মুভমেন্ট, দ্যাট ইজ এটা সল্ট সত্যাগ্রহ বা সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট আমরা জানি, আইন অমান্য আন্দোলন। আর এটা হচ্ছে কুইট ইন্ডিয়া বা ভারত ছাড়ো আন্দোলন। এই আন্দোলনেই কিন্তু তোমার গান্ধীজি ডু অর ডাই এই কথাটা কিন্তু প্রথম বলেছিলেন। ডু অর ডাই, মহাত্মা গান্ধী কিন্তু এটা প্রথম এইখানটাই বলেছিলেন। তো সবকটা ইম্পর্টেন্ট আমাদের, তো আমরা এগুলো পড়ে নিলাম সব। পরের প্রশ্ন একটা রিজনিং। রিজনে কি আছে দেখো, এই অংশটা এইটা যেটা 1 নম্বরে রয়েছে সেটা দেখো সব হচ্ছে ক্লক ওয়াইজ ঘুরছে, সব হচ্ছে ক্লক ওয়াইজ ডিরেকশনে কিন্তু ঘুরছে। এটা 1 নম্বর পজিশন ছিল, সেটা এবার 2 নম্বরে এসছে, সেটা আবার 3 নম্বরে এসছে। তাহলে এবার আর একটা কোথায়, এই 4 নম্বর পজিশনের পরেরটাই আসবে। তাহলে 4 নম্বরের পজিশনে তোমার ট্রায়াঙ্গেল কোথায় আছে, আমি দেখছি শুধুমাত্র বিতে আছে আর ডিতে আছে, তাহলে সি আর এ তো হবে না। এবার আমি দেখলাম এই যে হেডফোন বা সিগমাটা, এটা কোথায় কোথায় আছে, দেখছি এটা 2-এ আছে, তারপর 3-এ, তারপর 4-এ এসছে, তারপর এবার এই জায়গাটায় আসবে। তাহলে এখানটায় আসা মানে কোথায়, কোন অপশনটা আছে দেখো, হেডফোন কোথায় আছে, হেডফোন আছে দেখো এইখানটায়। তাহলে অপশন অ্যান্সার কি হলো, বি হলো। এখানে তো নেই, তাহলে সি বা ডি বাদ হয়ে গেল, আমাদের অ্যান্সার হয়ে গেল বি। ওকে, পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? আমরা সবাই জানি ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কিন্তু যদি পরীক্ষায় কখনো বলে দেয় যে সেকেন্ড প্রেসিডেন্ট কে ছিল, সেকেন্ড প্রেসিডেন্ট কিন্তু ছিলেন যে সেকেন্ড প্রেসিডেন্ট ইকুয়াল টু হচ্ছে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, এটা আমরা মনে রাখবো। মানে আমরা জানি সবাই যে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তো সেকেন্ড প্রেসিডেন্টও কিন্তু ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ঠিক আছে, যার জন্মদিনে আমরা টিচার্স ডে পালন করি, সেটা সবাই জানি আমরা। জওহরলাল নেহেরু ছিলেন ফার্স্ট পিএম, অ্যান্ড বি আর আম্বেদকর ছিলেন তোমার ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই বি আর আম্বেদকর আর্টিকেল 32 কে কি বলা হয়েছিল, কি বলেছিল, সোল অ্যান্ড হার্ট অফ দ্য কনস্টিটিউশন। তারপর তিনি ডিপিএসপি কে বলেছিলেন কনসাইন্স অফ দ্য কনস্টিটিউশন, মানে বিবেক, এটার উপর সমস্ত বিবেক ডিপেন্ড করছে, তো কনসাইন্স অফ দ্য তোমার কনস্টিটিউশন, এগুলো কিন্তু বলেছিলেন বি আর আম্বেদকর, ঠিক আছে। বি আর আম্বেদকর কিন্তু একটা ইম্পর্টেন্ট ফিগার। তারপর পরের প্রশ্ন, অল হান্টস সিলোগিজম। অল হান্টস আর ম্যাশনস, এভাবে ছবি আঁকলাম, আর অল ম্যাশনস আর টেম্পলস, এভাবে আমরা ছবি আঁকা শিখেছি। তো এবার প্রশ্ন বলেছে সাম টেম্পলস আর হার্ট, এখানে রয়েছে টেম্পল, এখানে রয়েছে হার্ট, ঠিক আছে, ছবি দেখেই বুঝতে পারছি যে হ্যাঁ এত বড় টেম্পলের মধ্যে কিছুটা অংশ রয়েছে যেটা হার্টস, তাহলে এটা ঠিক আছে। সাম টেম্পলস আর ম্যানশন, টেম্পলটা এত বড় তার মধ্যে ম্যানশনস ঢুকে আছে, তার মানে হ্যাঁ এটাও বলা আছে যে সাম টেম্পলস আর ম্যানশন, তার মানে দুটোই ঠিক হচ্ছে, দ্যাট ইজ অ্যান্সার হচ্ছে অপশন ডি, বোথ 1 and 2। পরের প্রশ্ন, হু ক্রিয়েটেড দ্য ফার্স্ট ম্যাপ অফ ইন্ডিয়া? জেমস রেনেল হচ্ছে আমাদের অ্যান্সার হবে। জেমস রেনেল 1782 সালে প্রথম একটা নিয়ার অ্যাবাউট মানে কারেক্ট একটা নিয়ার কারেক্ট একটা ম্যাপ কিন্তু বানিয়েছিলেন। রবার্ট ক্লাইভ এনাকে 1764 সালে তোমার সার্ভেয়ার জেনারেল অফ বেঙ্গল বানিয়েছিল এবং তাকে রেসপন্সিবিলিটি দিয়েছিল যে হ্যাঁ তুমি একটা ম্যাপ তৈরি করো, সেজন্য কিন্তু ইনি ম্যাপ তৈরি স্টার্ট করেছিলেন এবং 1782 সালে সেটাকে পাবলিশ করেছিলেন। তো একে কিন্তু বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান জিওগ্রাফিও কিন্তু বলা হয়, কারণ আগে ম্যাপ তৈরির আগে কিন্তু কোনো ইয়ে ছিল না, কিন্তু ইনি তোমার রেনেল সাহেবই কিন্তু সমস্ত জায়গায় নদী কোথায় আছে কি কি আছে সব কিন্তু করা হয় মানে করেছিলেন, সেজন্য এনাকে ফাদার অফ ইন্ডিয়ান জিওগ্রাফিও কিন্তু বলা হয়। পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন বলছে যে হিউয়েন সাং কার সময় এসেছিলেন? আমরা জানি হিউয়েন সাং এবং ইৎ সিং এই দুজনই কিন্তু এসেছিলেন তোমার হর্ষবর্ধনের সময়, অপশন বি। চন্দ্রগুপ্ত 2 এর সময় আমরা জানি ফা হিয়েন বলে একজন কিন্তু এসেছিলেন চন্দ্রগুপ্ত 2 এর সময়। ওকে, তাহলে এটার অপশন হয়ে গেল অপশন বি, হর্ষবর্ধন। এবার একটা অঙ্ক দিয়েছে, হোয়াট পার্সেন্ট অফ 35 ইজ 200? যা যা বলেছে সেভাবে যদি আমি সাজাই যে হোয়াট পার্সেন্ট মানে আমি ধরলাম এক্স পার্সেন্ট অফ ইজ 35 অফ 200, অফ মানে ইনটু হয়, তাহলে অফ 200 ইজ ইকাল টু 35। বাংলাটা দেখলে দেখো 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা, তাহলে এটা করলাম 200 টাকার 1 শতাংশ হলো 35 টাকা। এক্স পার্সেন্টেজ মানে কত, এক্স বাই 100, এখানে থাকলো 200 ইজ ইকাল টু হচ্ছে 35, তাহলে কাটাকুটি করলে 2 থাকলো, তাহলে এক্স এর মান কত আসছে দেখো 17.5 চলে আসছে আমাদের অ্যান্সার, অপশন বি হচ্ছে আমাদের উত্তর। পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন বলেছে যে হুইচ টাইপ অফ ফাইল ইজ .docx তার এক্সটেনশন? অ্যাকচুয়ালি আমরা যদি দেখি যে এমএস এক্সেল যদি বলা হয় এর এক্সটেনশন কি কি হয়, তোমার .xlxx হয় বা .xls টাইপের হয়, মানে এল টাইপের থাকে, এখানে যেমন এক্সেল এর এল আছে এখানেও এল থাকবে। এমএস ওয়ার্ডে কি হয়, এমএস ওয়ার্ডে তোমার হয় docx মানে docx বা doc বা .x এরকম টাইপের থাকে, মানে ডকুমেন্ট রিলেটেড এমএস ওয়ার্ডে। আর এমএস পাওয়ার পয়েন্টে কি থাকে, .ppt, তারপর .pptx, তারপর .pptm, এগুলো কিন্তু যে কোনো থাকতে পারে, তো পরীক্ষার হলে কিন্তু যে কোনো কিছু দিতে পারে।
এর প্রশ্ন হচ্ছে অপশন ডিটা কি? অপশন ডি হচ্ছে জেপিইজি। আমরা জানি এর পুরো নাম হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। এটা হচ্ছে একটা ওই ফটো তোলার তোমার একটা ভার্সন থাকে যে ফটো কত কি জেপিজি ফরম্যাটে করা হবে না জেপিজি এরকম ভাবে করা হয়। তো এটার পুরো নাম মনে রাখবো আমরা, জেপিইজির জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। ওকে, 15 নম্বর প্রশ্ন কি আছে? 15 নম্বর প্রশ্ন বলেছে দেখো পি কে, পি এর পজিশন কত? 16, কে এর পজিশন 11, সেখানে বলছে কিউ, জে আর জে হচ্ছে 10। তার মানে আমি দেখছি এখানটায় +1 হচ্ছে, এখানটায় -1 হচ্ছে। স্বাভাবিকভাবে এ এর ভ্যালু হচ্ছে 1 আর জে এর ভ্যালু হচ্ছে 26, তাহলে এখানে হবে +1 আর এখানে হবে -1। তাহলে +1 হলে হবে 2 হবে, আর এখানটা হলো 25। তাহলে 2 কার ভ্যালু? বি এর ভ্যালু, আর 25 কার ভ্যালু? ওয়াই এর ভ্যালু। তাহলে অ্যান্সার আমাদের হওয়া উচিত অপশন বি, বি ওয়াই। ওকে, হোয়াট ইজ দ্য মিনিমাম ভোটিং এজ ইন ইন্ডিয়া? আমরা জানি যে এখন মিনিমাম ভোটিং এজ রয়েছে 18 বছর, কিন্তু এটাকে 21 থেকে 18 বছর করা হয়েছিল 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988 এর মাধ্যমে, কিন্তু এটাকে করা হয়েছিল তোমার 21 থেকে 18 বছর বয়স করা হয়েছিল। এবং তারপরেই দেখি আমরা যে 1989 সালে ইলেকশন কমিশনকেও কিন্তু আমরা এক মেম্বার বডি থেকে আমরা +2 করে 3 মেম্বার বডি বানানো হয়েছিল 1989-এ। এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ইলেকশন কমিশন কবে মাল্টি মেম্বার বডি হয়েছে 1989-এ। যেহেতু চাপ বেড়ে গেছে হঠাৎ করে 21 থেকে 18 বছর পর্যন্ত, যেহেতু বলছে যে সবাই ভোট দিতে পারবে, তাহলে হঠাৎ করে একটা ইনফ্লাক্স দেখা গেছে 88 এর পর। সেই জন্য দেখলো যে একা তো আমার পক্ষে সম্ভব নয়, তাহলে আমাকে আরো দুটো লোক লাগবে। সেই জন্য চিফ ইলেকশন কমিশনার উইথ 2 ইলেকশন কমিশনার্স। আমাদের জানি যে পরীক্ষার হলে কিন্তু এবার যে রিসেন্ট পরীক্ষা আসছে এনটিপিসির, আমাদের কিন্তু চিফ ইলেকশন কমিশনার এবং 2 জন ইলেকশন কমিশনার, 3 জনের নামই কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা ভালোভাবে মুখস্থ করব। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হলো 18। হু বিকেম দ্য ইয়ংগেস্ট এভার ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন ইন 2024? এটা আমরা সবাই খেলা দেখেছিলাম লাইভ। এটা হচ্ছে ডি গুকেশ হয়েছিলেন ইয়ংগেস্ট এভার ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন। কাকে হারিয়ে হয়েছিলেন? তিনি কিন্তু কার্লোস ম্যাগনাসকে হারায়নি, কার্লোস ম্যাগসেনকে, কারণ তিনি খেলেনইনি। তিনি হারিয়েছিলেন তোমার ডিং লিরেনকে হারিয়েছিলেন। সিঙ্গাপুরে এই অনুষ্ঠানটা হয়েছিল, মানে খেলাটা হয়েছিল, ডিং লিরেনকে কিন্তু হারিয়ে তিনি ইয়ংগেস্ট হিসাবে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন হয়েছিলেন। পরের প্রশ্ন বলছে হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ ফেমাস ফর বালুচরী শাড়ি? অ্যাকচুয়ালি এটার অ্যান্সার হবে বাঁকুড়া, কারণ হচ্ছে তোমার বিষ্ণুপুরে বিখ্যাত। এখন যেহেতু বিখ্যাত বলেছে, তাই কিন্তু আমাদের বিষ্ণুপুর অ্যান্সার হবে। কিন্তু আমরা যদি দেখি যে এটার অরিজিন কোথায় হচ্ছে, এই অরিজিন কিন্তু মুর্শিদাবাদের বালুচর বলে একটা জায়গা রয়েছে, সেই মুর্শিদাবাদের, সেইখান থেকে কিন্তু তোমার উৎপত্তি হয়েছিল এই বালুচরী শাড়ির ইয়েটা। অলদো এটা মানে কিছুদিন পর আমাদের বাঁকুড়ায় কিন্তু বিষ্ণুপুরে ওটা শিফট হয়ে যায়, এবং এখন বাঁকুড়ার বিষ্ণুপুরই হচ্ছে কিন্তু বালুচরী শাড়ির জন্য ফেমাস। পরের প্রশ্ন হচ্ছে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি, মানে ইত্যাদি রেশিও গুলো বলে দিয়েছে, আমাকে বের করতে দিয়েছে এ বাই ডি। এই অঙ্কগুলো আমরা কিভাবে করি? যেহেতু এ বাই ডি বলেছে, আমি যদি এরকম ভাবে এ বাই বি এর সঙ্গে বি বাই সি আর সি বাই ডি যদি পরপর গুণ করে দিই, তাহলে দেখো সব কাটাকুটি এই যে বি বি সি সি কেটে এ বাই ডি বেরিয়ে যায়। তাহলে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি এ বাই বি এর মান কত দিয়েছে? 4/3, বি বাই সি 7/5, আর সি বাই ডি মানে C/D মানে 9/8। তো কাটাকুটি করলে এখানটায় 2, এখানটায় আমি 3 দিয়ে কাটলে 3, তার মানে কত আসছে দেখো 21/10। তাহলে অ্যান্সার কত আসছে আমাদের? 21:10। ইজি প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন বলছে ইফ এক্স ইজ দ্য অ্যাভারেজ অফ 5 নাম্বারস 2, 3, 5, 7, 13, এটার অ্যাভারেজ আমরা বের করি এক্স এর মানটা। এই 5টা সংখ্যার অ্যাভারেজ কত হবে? দেখো 13 আর সাথে 20, 20 25, 25 আর 5 কত? 25 আর 5 30। কটা সংখ্যা রয়েছে? 1 2 3 4 5, 5টা। তাহলে আমার হলো হচ্ছে 20 5 30, 30/5, তার মানে 6। তার মানে এক্স এর মান আমার পেলাম 6। তার বলছে ওয়াই ইজ দ্য সাম অফ দ্য অড নাম্বারস বিটুইন 10 থেকে 20? তা 10 থেকে 20 মধ্যে কত? 11, 13, 15, 17 আর 19, এইটুকুই তো আছে। তো 19 আর 11 যোগ করলে 30, আর এটা যোগ করলে দেখো 30, তাহলে 30 30 60, আর 15 হচ্ছে 75। তাহলে 75 আসছে সাম অফ অড নাম্বারস। সেটা হচ্ছে তোমার ওয়াই ইজ দ্য, আচ্ছা ওয়াই এটারই মান ওয়াই। এবার আমাকে বের করতে দিয়েছে দেখো ওয়াই মাইনাস 2x। তাহলে ওয়াই পেয়েছি 75, আর 2 × 6 মানে 12, তার মানে 75 মাইনাস 12 করলে আমাদের অ্যান্সার চলে আসবে। দ্যাট ইজ অপশন আমাদের 63। অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। 21 নম্বর দেখো সবগুলো হচ্ছে ক্যাপিটাল নিয়ে বলেছে। বিহারের ক্যাপিটাল পাটনা, উত্তরপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে লখনৌ, ঝাড়খণ্ডের ক্যাপিটাল হচ্ছে রাঁচি, কিন্তু উড়িষ্যার ক্যাপিটাল তো ভুবনেশ্বর, কটক তো নয়, কটক তো একটা নর্মাল সিটি, তার মানে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন সিপিইউ, আমরা জানি সিপিইউ কে ব্রেন অফ দ্য কম্পিউটার বলা হয়, এর পুরো নাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ। অপশন এ। ওকে, অ্যাভারেজ অফ পি অ্যান্ড কিউ ইজ 35, তার মানে অ্যাভারেজ অফ পি অ্যান্ড কি 35, মানে এটা 35 বলে দিয়েছে, বলেছে সাম অফ পি প্লাস কিউ, তার মানে জাস্ট এখানটায় 2 গুণ করলে আমাদের 70 অ্যান্সার চলে আসবে। এটা একেবারেই বাচ্চা ছেলেদের অঙ্ক দিয়ে দিয়েছে, তার অ্যান্সার হচ্ছে 70। প্রশ্ন করছে হোয়াট টাইপ অফ ফরেস্ট ইজ সুন্দরবন? সুন্দরবন কি টাইপের ফরেস্ট? আমরা জানি সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট,
এটা আমরা তো বাচ্চাকাল থেকে শিখে আসছি। কিন্তু আমরা এখানটা আরো কয়েকটা পয়েন্ট শিখবো, সেটা কি, যদি কখনো কেউ বলে যে ম্যানগ্রোভকে তোমার কত সালে ন্যাশনাল পার্ক হিসাবে গণ্য করা হয়েছে, তো সেটা আমরা মনে রাখবো না, 1984 সালে কিন্তু ন্যাশনাল পার্ক বানানো হয় সুন্দরবনকে। তারপর 1987 সালে এটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বানানো হয় তোমার সুন্দরবনকে। তারপর 1989-এ এটাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বানানো হয়, বায়োস্ফিয়ার রিজার্ভ। আর 2019 সালে কিন্তু রিসেন্টলি এটাকে রামসার সাইটও বানানো হয়। তো এই যে চারটে বললাম সব কটা কিন্তু ইম্পর্টেন্ট, সুন্দরবন রিলেটেড। 1944 সালে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক হিসেবে রিকগনাইজ করা হয়। 1987 ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, 1989-এ বায়োস্ফিয়ার রিজার্ভ, এবং 2019 সালে কিন্তু রামসার সাইট হিসেবে এটাকে রিকগনাইজেশন দেওয়া হয়। ওকে, সবকটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আচ্ছা, এই অনুযায়ী যদি আমরা পড়ি যে ওয়েস্ট বেঙ্গলে তোমার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কটা রয়েছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আমরা দেখবো এখনো বর্তমানে 3টে রয়েছে। এক তো সুন্দরবন, যেটা আমরা এখনই পড়লাম, তাহলে সুন্দরবন একটা রয়েছে। দ্বিতীয় হচ্ছে তোমার দার্জিলিং, যেটা হিমালয়ান রেলওয়ে, সেটা একটা তোমার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট করা হয়েছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটা 1999 সালে বানানো হয়েছিল। এটা আমরা দেখলাম যে সুন্দরবনকে করা হয়েছিল 1987-এ। অ্যান্ড আর একটা করা হয়েছে, সেটা হচ্ছে শান্তিনিকেতন, যেটা নিয়ে অলরেডি কোশ্চেন আছে। শান্তিনিকেতন, সেটাই করা হয়েছে তোমার 2023 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বানানো হয়েছে। অলদো আরেকটা আমরা পড়েছি যে দুর্গাপুজোকে, কলকাতার যে দুর্গাপূজা, সেটাকে কিন্তু তোমার ইনট্যাঞ্জেবল যে বানানো হয়েছে, কালচারাল ইউনেস্কো তোমার কালচারাল হেরিটেজ, সেটাকে কিন্তু দুর্গাপুজোকে বানানো হয়েছিল 2021 সালে। তো আমরা কিন্তু সেটাও পড়েছি বা মানে পড়বো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বহুবার আসে যে দুর্গাপুজোকে 2021 সালে বানানো হয়েছিল। ঠিক আছে, এই 5টা আমরা পড়ে নিলাম, যে তিনটে আমরা পড়ে নিলাম যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কি আছে। শান্তিনিকেতনটা পড়ে নিলাম, শান্তিনিকেতনকে রিসেন্টলি করা হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ ইয়েটা। আর তোমার দুর্গাপুজোকে করা হয়েছিল ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি, এই হিসেবে করা হয়েছিল। পরের প্রশ্ন, বাই হুইচ অ্যামেন্ডমেন্ট ওয়াজ পঞ্চায়েত রাজ সিস্টেম ওয়াজ গিভেন কনস্টিটিউশনাল স্ট্যাটাস। কালকের ভিডিওতে আমরা দেখেছি যে পঞ্চায়েত রিলেটেড যেটা রয়েছে সেটা 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992, আর যদি মিউনিসিপ্যালিটি সম্পর্কে বলে তাহলে সেটা হচ্ছে 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992। এটা হচ্ছে মিউনিসিপ্যালিটি। এর মাধ্যমে তোমার আর্টিকেল কোন পার্টে ঢোকানো হয়েছিল, 9A পার্টকে ঢোকানো হয়েছিল, আর 73 এর মাধ্যমে পার্ট 9কে ইনসার্ট করা হয়েছিল, সেটুকু আমরা জানি। শিডিউল যদি বলে তাহলে 11 নম্বর শিডিউল হচ্ছে তোমার পঞ্চায়েতের মাধ্যমে, মানে 73 নম্বরের মাধ্যমে ঢোকানো হয়েছিল, এবং 12 নম্বর শিডিউল যেটা ছিল সেটা হচ্ছে 74 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ইনসার্ট করা হয়েছিল। দ্যাট ইজ 11 নম্বর শিডিউলটা তোমার পঞ্চায়েত রিলেটেড, আর 12 নম্বর শিডিউল যেটা রয়েছে সেটা মিউনিসিপ্যালিটি রিলেটেড। আমরা শিডিউল মুখস্থ করতাম টিয়ার্স অফ ওল্ড পিএম হিসাবে। তাই এটার অ্যান্সার কত আসছে, 73। ঠিক আছে, ফলতো এখানটা একটা দেখো অপশন আছে 52 আমরা জানি 1985-এ। এটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল নিয়ে। অ্যান্টি ডিফেকশন ল মানে হচ্ছে দলত্যাগ বিরোধী নিয়ম, যাতে সবাই দল ত্যাগ করে চলে না যেতে পারে, গভর্নমেন্টকে যাতে ইনস্টেবল না করে দিতে পারে। এটা রাজীব গান্ধীর সময় কিন্তু হয়েছিল। ঠিক আছে, এবং যদি বলে যে কোন শিডিউলটা ইনসার্ট করা হয়েছিল, 10 নম্বর যে শিডিউলটা রয়েছে সেটা কিন্তু 52 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985-এর মাধ্যমে ইনসার্ট করা হয়েছিল। তো বাকিগুলো আমরা একটু দেখে নিলাম। পরের প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য প্রসেস অফ মুভিং ফ্রম ওয়ান পেজ টু অ্যানাদার অন এ ওয়েবসাইট। তাহলে মুভ করছি, দেখছি, খুঁজছি, তার মানে এর অ্যান্সার হবে অপশন সি, নেভিগেটিং। পরের প্রশ্ন, দেখছি এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, সেই ট্রায়াঙ্গেলটা উল্টে গেছে এবং নিচেও নেমে এসছে। তাহলে এইখানটা যদি এইদিকে থাকে তার মানে সেটা উল্টে যাবে, মানে ডান দিকে হয়ে যাবে, এবং সেটা হচ্ছে নিচে নেমে আসবে। দেখো নিচে নামবে, তার মানে দেখো এই দুটোতে একমাত্র এই তিনটাতে নিচে নামা আছে, তাহলে এটা তো হলো না, কিন্তু ডিরেকশনটা পাল্টে যাবে। তাহলে এইটা দেখো ডিরেকশন এক, তাহলে এটা হবে না, এ আর সি এর মধ্যে যে কোনো একটা হবে। এবার দেখো নিচে যেটা রয়েছে সেটা আবার উপরে চলে গেছে এবং উল্টে গেছে, তাহলে নিচে যেটা থাকবে সেটা উপরে চলে যাবে এবং উল্টে যাবে। তাহলে কোনটা হচ্ছে, দেখো উপরে উল্টে যাচ্ছে এইটা। তাহলে দেখো এও হচ্ছে না, কারণ এ তো সেম রয়েছে, তার মানে সি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 28 ইজি কোশ্চেন, 24/a মানে 24/a ইজিক্যাল টু বলেছে 400। তাহলে a ইজিক্যাল টু কত, 24/400। 4 দিয়ে যদি কাটি, 4 দিয়ে যাবো 100 হচ্ছে, তার মানে 0.06। তাহলে অপশন কোনটা আসছে, অপশন এ চলে এলো। হোয়াট ইজ দ্য প্রসেস অফ স্টার্টিং এ কম্পিউটার। আমরা জানি যে স্টার্টিং এ কম্পিউটার শাটডাউন তো হবে না, হাইবারনেট মানেও সেই মানে অফের ব্যাপার, লগইন মানে তো তোমার অন্য জায়গায় লগ ইন করা হয়, এটা হচ্ছে বুটিং অ্যান্সার হবে। কারণ আমরা দেখবে যখন মোবাইল খুলি বা ইত্যাদি খুলি আমরা কিন্তু রিবুট ওয়ার্ডটা দেখি, বুটটা হচ্ছে বায়োস সিস্টেমের উপর কাজ করে, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। ঠিক আছে, তো এই খোলা মানে কোন একটা প্রসেস অফ স্টার্টিং এ কম্পিউটারকে বলা হয় বুটিং সিস্টেম। তো অপশন এটা অ্যাকচুয়ালি লগইন হবে না, কিন্তু এটা হবে অপশন সি। এর পরের প্রশ্ন কি আছে, এ ফার্ম হ্যাজ সাম ডাকস অ্যান্ড সাম কাউস, দেয়ার আর টোটাল 7 হেডস। তাহলে কাউ আর তোমার ডাকের মাথার সংখ্যা একটা করে, তাহলে 7খানা রয়েছে। লেগ রয়েছে তোমার 18টা। তাহলে দেখো
তোমার কাউয়ের লেগ কটা, 4টে, তাহলে 4টে 4 ইন্টু কাউ, এটা লেগের হিসাব করছি, প্লাস হচ্ছে তোমার ডাকের কত, দুটো, তাহলে 2 ইন্টু ডি ইজিক্যাল টু হচ্ছে টোটাল 18, তাহলে 2c প্লাস ডি ইজিক্যাল টু কত, ইজিক্যাল টু হচ্ছে 9। এখন বলছে যে কতগুলো ডাক্স রয়েছে, মানে ডি এর মানটা বের করতে হবে, তো সিটাকে আমরা এলিমিনেট করি, তো সি এর জায়গায় আমরা মান বসাবো কত, 7 মাইনাস ডি, তাহলে 7 মাইনাস ডি প্লাস ডি ইকাল টু 9। দেখো এখানে কত আসছে, ডি ইকাল টু আসছে 7 দুগুণ 14 মাইনাস 9, মানে দেখো 5 চলে আসছে, তাহলে ডি এর মান হবে 5 আর তোমার কাউয়ের মান হবে 2, তবেই তো অ্যান্সার হয়ে যাবে। 2 করলে তো 4 দুগুণ 8 আর 5 দুগুণ 10, 18 হয়ে যাবে। তার অপশন কোনটা হচ্ছে, অপশন আমাদের সি 5 হয়ে যাচ্ছে অ্যান্সার। এটা ভালো প্রশ্ন একটা। ইফ দ্য নিউমিনেটর, আমরা ধরে নিলাম নিউমিনেটর মানে ফ্র্যাকশনটা ধরে এক্স বাই ওয়াই, নিউমিনেটর মানে কত, লব, আর ডিনোমিনেটর মানে হর। এখন বলছে যে তার যে নিউমিনেটর আছে সেটাকে ডিক্রিজ করা হয়েছে 10%, ধরো তার মানে নিউমিনেটর আগে এক্স ছিল, এখন সেটাকে কত 10% কমে নেওয়া হয়েছে, মানে 90/100, মানে 9/10 করা হয়েছে। আর ডিনোমিনেটর যেটা ছিল ওয়াই, সেটাকে করা হয়েছে 110/100, 10 বাড়ানো হয়েছে, তার মানে হচ্ছে 11/10। আমরা দেখছি 10 10 কেটে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি এটার মান কত আসছে, 9/22 বলেছে। আর এখানটায় তার মানে ব্যাপারটা কি আসছে দেখো, 9x/11y ইজিক্যাল টু 9/22, 9 9 কেটে গেল, 11 এটা কাটলো, 2 থাকলো, তাহলে x/y ইকুয়াল টু কত আসছে, x/y ইকুয়াল টু দেখো 1/2 আসছে, তাহলে এটাই অ্যান্সার আমাদের। অরিজিনাল যেহেতু ফ্র্যাকশন করেছে, এটাকে তো আমি অরিজিনাল ফ্র্যাকশন ধরেছিলাম, তো হয়ে গেল অ্যান্সার। 32 কি বলছে, অল পেন আর পেন্সিল, নো পেন্সিল ইজ ক্যাপ, গোটা পেন্সিলের সঙ্গে ক্যাপের কোনো সম্পর্ক নেই। এবার বলছে অল ক্যাপস আর পেন্সিল, অল ক্যাপস আর পেন্সিল, না এখানে তো বলে দিয়েছে যে নো পেন্সিল ইজ ক্যাপ, তাহলে অল পেন্সিল আর ক্যাপস কি পেন্সিল কি করে হতে পারে, তার মানে এ হবে না। 2 নম্বর কি বলছে, নো পেন ইজ এ ক্যাপ, আমি দেখছি যে গোটা পেন্সিলের সঙ্গেই ক্যাপের সম্পর্ক নেই, আর সেই পেন্সিলের মধ্যে পেন বসে আছে, তাহলে নিশ্চিতভাবেই পেনের সঙ্গেও পেন্সিল ক্যাপের কোনো সম্পর্ক থাকবে না, তার মানে এটা কিন্তু ঠিক আছে, তার মানে অনলি 2 ইজ রাইট, মানে কোনো পেন কিন্তু ক্যাপ হবে না, বিকজ গোটা পেন্সিলটার সঙ্গে ক্যাপের সম্পর্ক নেই, পেন্সিলের মধ্যেই তো পেন পড়ে আছে, তাহলে পেনের সঙ্গে কি করে সম্পর্ক থাকতে পারে, তাহলে এটা কিন্তু ঠিক বলেছে, দ্যাট ইজ অপশন 2 হবে। টুসু ফেস্টিভ্যাল কোথায় কোথায় দেখা যায়, টুসু ফেস্টিভ্যাল কিন্তু শুধুমাত্র যে পুরুলিয়ায় পাওয়া যায় তা নয়, টুসু ফেস্টিভ্যাল তোমার ওয়েস্ট বেঙ্গলে দেখা যায়, ঝাড়খণ্ডে দেখা যায়, এমনকি উড়িষ্যাতেও কিন্তু দেখা যায়, ঠিক আছে, ঠিক যেমন ছৌ নাচ দেখা যায় ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড আর উড়িষ্যায়, সে হয়। তো আমরা টুসু ফেস্টিভ্যাল জানি, এটা হচ্ছে একটা হারভেস্ট ফেস্টিভ্যাল। ওকে, 34 কি বলছে, এ ম্যান ডিপোজিটেড এ সার্টেন অ্যামাউন্ট ইন এ ব্যাংক ফর 10 ইয়ার্স, তারপর টি এর মান বলে দিচ্ছে 10 ইয়ার্স, ইট ডাবলড ইন দ্যাট টাইম, ডবল হয়ে গেছে, মানে ধরো যেহেতু সিম্পল ইন্টারেস্ট বলছে, আমরা ফর্মুলা জানি আই ইজিক্যাল টু PRT/100। একটা জিনিস ডবল হয় কখন, যখন সেই কারণ তোমার ইন্টারেস্ট, তোমার প্রিন্সিপালটা তো সেম, ডবল হয়েছে, তার মানে প্রিন্সিপালটা আর একটা যোগ হয়েছে সেই কনসেপ্টে। বা তুমি যদি এরকম ভাবে করো যে একদম লজিক্যাল যদি অঙ্ক করতে চাই, তাহলে কি করতে পারি আমি, যে ইট ডবল হয়েছে, মানে অ্যামাউন্ট ইজিক্যাল টু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এটা জানি আমরা। এবার অ্যামাউন্টটা কি হয়েছে, অ্যামাউন্ট ডবল হয়ে গেছে, মানে 2p হয়ে গেছে, ইজিক্যাল টু p প্লাস ইন্টারেস্ট, তাহলে অ্যাকচুয়ালি p ইজিক্যাল টু ইন্টারেস্ট, ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে PRT/100, p কেটে গেল, তাহলে কত, 8t ইকুয়াল টু 100 টাইপের আসছে, এখানে t এর মান কত বলেছে, t এর মান বলে দিয়েছে 10, তাহলে t ইকুয়াল টু যদি 10 হয়, তাহলে আর এর মান কত আসছে, 100/10, মানে হচ্ছে 10 হচ্ছে অ্যান্সার, তার মানে অ্যান্সার, এটার আনসার হওয়া উচিত অপশন বি, নট 20, এটার আনসার হচ্ছে অপশন বি, দ্যাট ইজ 10%, ঠিক আছে। কারণ এখানে বুঝে নিতে ডবল হচ্ছে মানে হচ্ছে তোমার যে টাকাটা দিয়েছে সেটা ডবল হয়েছে, মানে অ্যামাউন্টটা ডবল হয়েছে, তার মানে কিন্তু ইন্টারেস্টটা প্রিন্সিপালের সঙ্গে সমান হয়ে গেছে। 35 যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম, যে শান্তিনিকেতন রিসিভ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ট্যাগ কত সালে, 2023 সালে। আমরা দেখলাম 2021 সালে হচ্ছে তোমার দুর্গাপুজো পেয়েছে, আর 2023 সালে শান্তিনিকেতন পেয়েছে, এটাই কিন্তু লেটেস্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পরের প্রশ্ন, এলসিএম বলেছে আর এইচসিএফ বলে দিয়েছে, একটা নাম্বার বলে দিয়েছে, আমরা ফর্মুলা জানি যে এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়াল টু সংখ্যাদ্বয়ের গুণফল হয়, তাহলে তো আমাদের সুবিধাই হয়ে গেল। তাহলে ধরো ওয়াই এর মান কি করবো, এলসিএম ইন্টু এইচসিএম বাই এক্স, তাহলে এলসিএম আছে আমার 156, এইচসিএফ আছে আমার 13, আর এখানটা আছে 70, 13 6 78, 6 দিয়ে করলে 6 2 12, 3 12 6 6 36, তাহলে 26 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, অপশন বি। ভানু সিংহ ইজ দ্য পেন নেম অফ, ইম্পর্টেন্ট প্রশ্ন, ভানু সিংহ নামে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখতেন, তো ভানু সিংহ হচ্ছে পেন নেম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। যদি সুনীল গঙ্গোপাধ্যায় কেউ বলতো, সুনীল গঙ্গোপাধ্যায় হচ্ছে নীল লোহিত নামে কিন্তু তিনি লিখতেন, ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি। হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দ্য ইন্ডিভিজুয়াল অলিম্পিক গোল্ড মেডেল ইন ইন্ডিভিজুয়াল ইভেন্ট, আমরা জানি যে 2008 সালে বেজিং অলিম্পিকে কিন্তু অভিনব বৃন্দা প্রথম কিন্তু ইন্ডিভিজুয়াল তোমার গোল্ড পেয়েছিল অলিম্পিকে, এবং পরবর্তী ক্ষেত্রে 2021 সালে নীরজ চোপড়া টোকিও অলিম্পিকে পেয়েছিলেন জ্যাভলিং থ্রোতে আর একটা ইন্ডিভিজুয়াল তোমার ইভেন্টে, এবং সেটা ট্র্যাক অ্যান্ড ফিল্ডে, অলদো এটা কিন্তু তোমার অভিনব বৃন্দা কিন্তু ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ছিল না, তিনি শুটিং এ পেয়েছিলেন, ঠিক আছে।
39 কি বলছে যে এ ম্যান পয়েন্টিং টু এ ম্যান এ লেডি সেড, তাহলে একটা লেডি বলছে যে হিজ মাদার ইজ দ্য ডটার অফ মাই মাদার। তো আমরা মানে পেছন থেকে পড়ি, দেখো মাই মানে লেডি বলছে মাই মাদার মানে লেডিটার মা, ডটার অফ মাই মাদার মানে ডটার অফ দ্য লেডি। লেডির ডটার মানে কি, লেডি নিজে হতে পারে বা তার একটা সিস্টার হতে পারে, এই দুজনের মধ্যে কেউ। এবার বলছে হিজ মাদার ইজ দ্য ডটার, তাহলে হিজ মাদার তার মানে বলছে এই দুজনের মধ্যেই কারো একটা ছেলে হচ্ছে যাকে যাকে নিয়ে কথা বলা হচ্ছে সেইটা। তাহলে অ্যাকচুয়ালি দেখো এখানটা কিন্তু অনলি ডটার ওয়ার্ডটা নেই, সেক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি এটার অ্যান্সার হওয়া উচিত মাও হতে পারে বা আন্টও হতে পারে, দুটোই কিন্তু হতে পারে, মাও হতে পারে ম্যাটার্নাল আন্টও হতে পারে। এটা কিন্তু একটা মানে ভুল প্রশ্ন করে দিয়েছে, কারণ এখানটা অনলি ওয়ার্ডটা নেই। সেখানটা যখন বলছে যে একটা ম্যানের দিকে তাকিয়ে একটা লেডি বলছে যে হিজ মাদার ইজ দ্য ডটার অফ মাই মাদার, তাহলে আমি যদি উল্টো দিয়ে পড়ি মাই মাদার মানে লেডিটার মা, তার ডটার মানে হয় লেডিটা বা তার বোনটা। এবার হিজ মাদার এটা তার মানে তারই ছেলে হচ্ছে ওই ম্যানটা, তাহলে স্বাভাবিকভাবে হয় ওই মেয়েটার ছেলে হবে বা ওই মেয়েটার বোনের ছেলে হবে। তাহলে মেয়েটা কি হবে, হয় আন্ট হবে বা মাদার হবে। তার মানে কিন্তু এই অঙ্কটা ভুল রয়েছে, ঠিক আছে, এই অঙ্কটা ভুল দিয়ে দিয়েছে। পরে লাস্ট কোশ্চেন আজকের দিনের বলছে হু অ্যাপয়েন্টস দ্য চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। আমরা জানি অ্যাপয়েন্টমেন্ট গুলো মেনলি মেজরলি প্রেসিডেন্টই কিন্তু করে। তো চিফ ইলেকশন কমিশনার কত, চিফ ইলেকশন সম্পর্কে কত নম্বর পার্টে রয়েছে, পার্ট 15 রয়েছে, কত নম্বর আর্টিকেল থেকে 324 থেকে 329। আর যদি বলে ফার্স্ট ইলেকশন কমিশনার কে ছিলেন, তাহলে কিন্তু বলতে হবে তোমাকে সুকুমার সেন, নট সুকুমার রায়, ঠিক আছে, সুকুমার সেন ছিলেন ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। তো আমরা 40টা প্রশ্ন দেখলাম এবং অনেক বেশি কিছু কিছু এক্সট্রা আমরা কিন্তু পয়েন্টস তো দেখে নিলাম, যেটা পরবর্তী ক্ষেত্রে পরীক্ষায় আমাদের কাজে লাগতে পারে। সো আজকে আমাদের এই ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।